আগে আগে কথা বলা, এনজিওর বুদ্ধিমতী মহিলা, তার নাম হলো রিজওয়ানা হাসান। সে কথা বললেই বুঝি এইটা হলো ইউনূস সাহেবের আসল কথা। আপনি ধান ফলাইছেন, ধানটা কাটতে পারেন না, ধানটা কাটছে অমুক, এর জন্য কি সে সব ধান নিয়ে দেবো নাকি 10 ভাগের 1 ভাগ নিব? তাহলে এখন যে ধানটা কেটেছে বেইমানি করা হইতেছে আন্দোলন, সমস্ত আন্দোলনটার সাথে ছাত্রদেরকে ঢাল রাখে যারা পিছনে আছে কালো শক্তি, সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে, দিল্লি পর্যন্ত গেছে, এরা তো আর না, এরা তো ফেস করবে না। এই মুহূর্তে ইলেকশন হলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন? আমরা তো ইউনূস সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরি নাই। আর উনি যদি মনে করেন ওনার ক্ষমতায় থাকতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। উনি তো একটা রাজনৈতিক দল করছে, এটাই তার রাজনৈতিক দল। উনি এখানে দাঁড়ায়া উনি মেজরিটি ভোট পায়া সারা জীবন ক্ষমতা চালান। আমরা সব রাজনৈতিক দলে এই মহাপাপটা করে গেছি, কাউরে আলাদা করে দুষছেন না। কিন্তু শেখ হাসিনা বেশি করছে, কিন্তু আমরা সবাই পাপ করছি। কিন্তু জানাচ্ছি বলনমলা অনুষ্ঠানে আমাদের আজকে এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র অ্যাডভোকেট, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে আসার জন্য। স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফজলুর রহমান সাহেব, আমি আপনার এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনার বিভিন্ন গণমাধ্যমে আপনার বক্তব্য শুনি, খুবই জ্বালাময়ী কথা বলেন। বেশ যখন অনেকে যেটা বলতে একটু নীরব থাকে বা ভয় পায়, আপনি দেখি খুব অনেকে বলে যে মানুষের মনের কথাগুলো বলছেন, কিন্তু আপনার তো একটি রাজনৈতিক অবস্থান রয়েছে। আপনার কথাগুলোর সাথে কি আপনার দল একমত, বা আপনার কথাগুলোকে আপনার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওন করে কিনা? ঈদ পরবর্তী অনুষ্ঠান, বাংলাদেশের মানুষ যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিদেশে বসে যারা বাঙালি সমাজের যারা আমার কথাগুলো শুনবেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতাবোধ এবং ঈদ মোবারক। আমি তো এই কথাগুলো এমন না যে 3 দিন বা 6 দিন যাবৎ বলছি, কথাগুলো তো বলছি আমি 6 মাস যাবৎ। একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এটা এক একটা মানুষের ভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, আমার রাজনৈতিক বয়স হলো 61 বছর, আমার বয়স হলো 77 বছর। একদিনের জন্য আমার কিন্তু রাজনৈতিক কোনো বিরতি নাই, বিরতিহীন 61 বছর রাজনীতি, একদিনের জন্য না যে আমার বিরতি আছে। আমার সেই অভিজ্ঞতার কারণে আমি অনেক আগে থেকেই বুঝতে পারি হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড, কি হতে পারে। এই যে একটা লোক বলল, সে কি আম না আম্মা, কোনটার দিকে যাবে সে, এটা আমি কিন্তু বুঝতে পারি। এক সময় দেশের মানুষকে বলতে হবে, জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার আনার জন্য আমি নিজে সহ যারা খুব হাততালি দিয়েছিলাম, 8ই আগস্ট রাত্র 9:30টার সময় বঙ্গভবনে তার শপথের পরে পরে এইরকম একটা হাততালি বহু জুড়ে দিয়ে দিয়েছিলাম। আশা, স্বপ্ন সব কিছুই ছিল। কিন্তু পরে আমি বুঝতে পারলাম, জনাব ইউনূস সাহেব কথাটা এখন আমি স্থগিত রাখি, অন্যরা যারা তাকে ঘেরাও করে দাঁড়িয়েছে, কারণ আমি ক্লাস 7-8-এ পড়তাম, এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একজন মানুষকে চেনা যায় তার সঙ্গী সাথীরা কেমন, তা দিয়ে মানুষটাকে চেনা যায়। ওনাকে যারা ঘেরাও করেছেন, আমার কাছে মনে হয়েছে হয়তোবা বাংলাদেশের মানুষকে 5ই আগস্টের জয় বা বিজয় বা আন্দোলন বা রক্তাক্ত দেশ, এই সম্পর্কে একদিন মানুষকে দুঃখ করে বলতে হবে, কি করলাম ভাই গাজীর গীত গায়া, 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। এইটা কেউ যখন বুঝে না তখন আমি বুঝতে পারছিলাম, এবং বুঝতে পারছিলাম বলে আঘাতটা তখনও বিএনপির উপরে আসে নাই বা কোনো রাজনৈতিক দলের উপরে আসে নাই। আঘাতটা সরাসরি আসলো, আমি দেখতে পাইলাম যারা একদিন মুক্তিযুদ্ধের স্লোগান দিয়া 5ই আগস্টের আগে আন্দোলন করলো, তীর হারাই দেওর সাগর পাড়ি দেবর এই গান যারা বাজাইলো, অথবা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গান যারা বাজাইলো, পিছনে যারা শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যারা এই গানগুলো বাজাইলো,
তারা আস্তে আস্তে আমার কাছে অপরিচিত মনে হতে থাকলো। আমার মনে হইল তারা যেন আমাদেরকে যে কথা বলে আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী সংগ্রামে আন্দোলনে নিয়ে গেছিল, সেই কথাগুলো যেন তাদের কাছে ছিল এক ধরনের ফাঁকিবাজি কথা। তারা আসল কথাটা বলতে চাইল যে এই দেশে আমরা যে 24-এর যে সনের যে জুলাই আগস্টে যে আন্দোলন করেছি, এইটাই হইল মুক্তিযুদ্ধ আর দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর প্রথম মুক্তিযুদ্ধ ছিল 47। ওনাকে মুক্তিযুদ্ধ বলেছে, ওনারা বলছে দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা। আর 71 সনে এই দেশে তেমন কিছু হয়নি, বরং জামাতে ইসলামের শিবিরের পত্র পত্রিকায় লেখা হতে থাকলো সিরিয়ালি যে দেশে যারা মুসলমান হয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, মুক্তিযোদ্ধা হয়েছিল, আল্লাহর কাছে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি আল্লাহ মাফ করে তাহলে তারা হয়তো বা মাপ পাইতে পারে, না হলে তাদেরকে দুজকে জ্বলতে হবে। এবং এটা জামাত এবং শিবির সবাই এটা সমর্থন করলো। প্রতিবাদ যখন কঠিনভাবে হইল, তখন শিবিরের একজন সেক্রেটারি একটু না কাজটা যেন ভুল হয়ে গেছে, এই ধরনের একটু নিমরাজি কথা বললেন। তখন আমি বুঝতে পারলাম যে আক্রমণটা তো হইতেছে ঘরের উপরে, কোনো ব্যক্তির উপরে না। কি ঘর? যে ঘর আমরা 1000 বছর ধরে বাঙালি জাতি সৃষ্টি করেছিলাম, যে ঘর করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। কারণ পাল বংশের পরে বাঙালি জাতি কোনো দিন সঠিকভাবে স্বাধীন ছিল না। সেন বংশ বলেন, পরবর্তী সময়ে যে মুসলমানরা আসলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে, সেই সময় পর্যন্ত, পরবর্তী সময় 200 বছর সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, বাংলার 12 ভূঁইয়ার নেতা ইশাকার আমলে আমরা কিছুদিন স্বাধীনতার কিছু মধ্যযুগের মতো করে, যখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে, আমরা স্বাধীনতা পাইছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখলাম এই দেশ দখল করলো মুঘলেরা। সোনারগাঁর রাজধানী জাহাঙ্গীরনগরে আসলো, ঢাকায় আসলো। মুঘলদের হাত থেকে সেই রাজধানী রাজনীতি চলে গেল 1757 সনের পলাশির প্রান্তরে। তখনকার মতো করে সূর্য অস্তমিত হলো, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো। প্রথমে আমরা তাকে ভুল বুঝলাম, কিন্তু যখন আমরা 100 বছর পর্যন্ত 1757 সনের পলাশির যুদ্ধ, 1758 সনের ভারতবর্ষের প্রথম মুক্তিযুদ্ধ, যাকে বলা হয় সিপাহী বিপ্লব বা বিদ্রোহ, ওইখানে এসে আমরা বুঝতে পারলাম যে না, সিরাজউদ্দৌলা ভুল করছে ঠিক, কিন্তু সে অপরাধী না। অপরাধী হলো মির্জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। সেই যে আমার বাংলা, সেই বাংলার উপরে কত আক্রমণ হলো বছরের পর বছর, 100 বছর, 190 বছর ব্রিটিশরা থাকলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে, শোষণে, নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের পূর্বপুরুষ মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলল, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বনেছে। আমার মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। সেরই ফলশ্রুতিতে যুদ্ধ হয়েছে বারেবার। এই যে এখানে বসে আছে, এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যে গাজীপুর টঙ্গী, সেইখানের এক সন্তান, তার নাম ফকির মজনু শাহ, যুদ্ধ শুরু করলো ব্রিটিশের বিরুদ্ধে। সেই শেরপুর থেকে ধরে টঙ্গী পর্যন্ত যুদ্ধ হলো। তখন ওখানে জঙ্গল ছিল, মধুপুরের গড় ইত্যাদিতে। যুদ্ধে যুদ্ধে অস্থির করে তুললো ব্রিটিশকে। যুদ্ধ করলো তিতুমির, হাজী শরীয়তুল্লাহরা। দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করলো সুভাষের মতো দেশপ্রেমিকেরা, সন্তানেরা। ফাঁসির মঞ্চে গেল সূর্য সেন, ক্ষুদিরামের মতো দেশপ্রেমিক সন্তানেরা। রাজনীতিতে মুসলমানের সন্তান শেরে বাংলা একে ফজলুল হক 1937 সনে কৃষকের কথা বলে, গরিব মানুষের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করলো। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং সর্বশেষ
বাংলার মুক্তিযুদ্ধের একটা পর্যায়ে এসে দেখা গেল একজন লোক দাঁড়ালো, তার নাম শেখ মুজিবুর রহমান। তিনি 6 দফা দিলেন 66 সনে, দিয়ে বললেন আমরা বাঙালি আর ওরা হইল পাঞ্জাবি, ওরা আমাদেরকে শোষণ করছে, আমি শোষণ মুক্তি চাই, সোনার বাংলা শ্মশান কেন। 6 দফার মাধ্যমে প্রশ্ন তুললো, স্লোগান এলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারই পথ ধরে তার উপরে আগরতলা ষড়যন্ত্র মামলা হলো, 69-এর গণ অভ্যুত্থান হলো, মানুষ স্লোগান দিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তারপরে 70-এর নির্বাচনে স্লোগান হলো রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো 71 সন। সেই স্লোগানের মধ্য দিয়ে বাঙালি জাতি যুদ্ধে দাঁড়ালো। 1000 বছরের শেষ পর্যায়ে এসে বাঙালি জাতি যুদ্ধ করলো। সেই যুদ্ধে যুদ্ধে বাংলার স্বাধীনতা 9 মাসে 30 লক্ষ লোক মারা গেল। এর মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন ক্যাপ্টেন, জিয়াউর রহমান সেঞ্চুরি মারছিলেন। একটা কথা বলে একজন নতুন প্লেয়ার যে বলছিল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই কথাগুলো কতবার বলছি, পরে যখন সবাই বলছে আপনার পিছন তো জনতার কোনো এন্ডোর্সমেন্ট নাই, পাবলিক এন্ডোর্সমেন্ট আপনার কাজে, আপনি তো স্বাধীনতা ঘোষণা করতে পারেন না। জিয়াউর রহমান সঙ্গে সঙ্গে এটা কাইটা বলছে ঠিক আছে দেন আমি লিখছি। উনি নিজে লিখেই বললেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলার সাথে তারপরে যুদ্ধ চললো। সেই যুদ্ধে মুজিবনগর সরকার হইল, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্র, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী, আরও মন্ত্রীরা ছিল। সেইখানে প্রধান সেনাপতির নামে MAG উসমানী, আতাউল গনি উসমানী, বাংলার শ্রেষ্ঠ সন্তানদের একজন। সেখানে সেক্টর কমান্ডার 1 জিয়াউর রহমান, রফিকুল ইসলাম। সেক্টর কমান্ডার 2 তার নাম হলো খালেদ মোশাররফ হায়দার, পরবর্তী সময়ে শফিউল্লাহ 3 নম্বর, 4 নম্বরে সিআর দত্ত, 5 নম্বরে মীর শৌকত আলী। এগুলা কইমু, 6 নম্বরে MK বাশার, 7 নম্বরে এই যে স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামটার বিরুদ্ধে যে কথা বলা শুরু হলো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা হইলো, 71 কোনো মুক্তিযুদ্ধ না। সেইখান থেকে আমার প্রতিবাদটাও শুরু হইলো, নট এজ বিএনপি লিডার, এজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু এতে দল বিব্রত হয় না? না, দল বিব্রত হলে তো আমাকে বলতো, আমি তো 6 মাস আমাকে বলে নাই তো, কেউ বলে নাই। এখন তো দেখেন এখন অবস্থাটা কি হয়েছে, অবস্থাটা হয়েছে এখন কিন্তু আক্রমণটার ফজলুর রহমানের উপরে একটু ছোট হইতেছে, এখন আক্রমণ পড়তেছে মহাসচিবের উপরে, আমার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপরে আক্রমণ হয়েছে। সামান্য কথা বললেই এখন আর মুক্তিযুদ্ধ বলতে হয় না, খালি যদি কেউ বলে ইলেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের দালাল পাচাটা কুকুর, বিএনপি একটা এই পার্টি, বিএনপি সেই পার্টি, আর তারেক রহমান সম্পর্কে যে বাজে কথা বলে, ওই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কুরুচিপূর্ণ কথা, একটা মাত্র অপরাধ, আমরা ইলেকশন চাই। এখন আর আমার বেশি কইতে হইতেছে না, ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার দলের নেতারা এখন বুঝতেছে যে না, জিনিসটা তো ভিন্ন রকম হচ্ছে, তারা ইলেকশন দিবে না 2 বছর 3 বছর 5 বছর, অনেক 10 বছর। আর একজনে কালকে দেখলাম যাবজ্জীবন থাকবো, জনাব ইউনূস সাহেব, এনে কোনো ইলেকশনের দরকারই নাই। এই আমি আস্তে আস্তে শুনতেছিলাম আমার ইউটিউবে যাবজ্জীবন থাকুক ইউনূস সাহেব, কে ইলেকশন চায় এদেশে? কিন্তু ফজলুর রহমান সাহেব, প্রফেসর ইউনূস সাহেব তো বলতেছেন যে উনি ডিসেম্বর অথবা জুনে ইলেকশন দিবেন, তাহলে আপনারা আস্থা পাচ্ছেন না কেন? এটা একটু বলেন তো। এই দেশে যে ম্যান পাওয়ারের ব্যবসা হয় জানেন তো? হ্যাঁ, ও হয়। হ্যাঁ, ম্যান পাওয়ারের ব্যবসায় মূল ম্যান পাওয়ারের যে ব্যবসায়ী, তার কথা নাই বা বললাম, যাদেরকে সে এজেন্ট রাখে তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা পয়সা আনে। আইনা মাসের পর মাস যায়, কয়ে দেয় এই 3 মাসের মধ্যে তুমি চলে যাবা, তোমার বেতন হবো 42,000 টাকা। পরে আর পাঠাইতে পারে না, 8 লাখ টাকা নেয়। এখন তারপরে সে করে হ্যাঁ ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, আমার টাকা দিয়ে দেবো, আমি বিদেশ যাবো না। সেই টাকা দেওয়ার বিচার আচার হয়, কাল দিমু, পরশু দিমু, সকালে দিমু, বিকালে দিমু, রাত্রে দিমু। আমার কথাটা খুব বুঝার চাই, যারা এটা করে তাদেরকে মানুষ কি মনে করে এটা আপনি বুঝবার চাই, আমি এটা আর বলতে চাই না। এই সরকার আসার পরে ইলেকশনের ডেটের ব্যাপারে প্রথম হলো এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, ইট ইজ এনাফ অ্যান্ড এনাফ। তত্ত্বাবধায়ক সরকারের জন্য 3 মাস সময় ছিল 3টা ইলেকশনে ফ্রিলি। শাহাবুদ্দিন সাহেবের সরকার, হাবিবুর রহমান সাহেবের সরকার, লতিফ সাহেবের সরকার এবং পরবর্তী 111-এর সরকার
এরা অবশ্য 2 বছরে দিছে, কিন্তু 3 মাস তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে ইলেকশন দেওয়া গেছে। 6 মাস নেন না, 6 মাসে হয় না, তো 6 মাস না নিলে 1 বছর নেন না, 1 বছর নিলেও হবে না, তাহলে 1.5 বছর নেন। 1.5 বছরে আমরা চিন্তা ভাবনা করে দেখি, আপনাদের সাথে কথা হবে, 1.5 বছরে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? আপনি কইলেন, আপনি নিলেন বাড়ির মালিক, টেহাটা দিয়ে দিব আমার ছেলে, কোনো চিন্তা করেন না আপনি, আমি মালিকে কথা দিতেছি। পরে দেখা গেল ঘরের যে মেয়ে আছে, হ্যাঁ, মেয়ে কইতেছে বাবা যাই কোক, টেহা কিন্তু ওই সময় দেওয়ান টেওয়ান যেত না, এটা আরো 6 মাস পরে দেওয়ান লাগবো। অর্থাৎ ইউনূস সাহেব যখন বলেন ডিসেম্বরে ইলেকশনটা দিবেন, ঠিক তার 3 দিন পরে একজন ভদ্র মহিলা আসলেন, যাকে দিয়ে ইউনূস সাহেব আগে আগে কথা বলা। এগুলো কিন্তু আমরা বুঝি, আমাদের বয়স হয়েছে তো 77 বছর। আগে আগে কথা বলা, এনজিওর বুদ্ধিমতী মহিলা, তার নাম হলো রিজওয়ানা হাসান। সে কথা বললেই বুঝি এইটা হলো ইউনূস সাহেবের আসল কথা। তা না হইলে বাড়ির মালিক যেখানে কথা বলছে, বাড়ির মেয়ে তো সেখানে কথা বলার কথা না। উনি এসে বললেন না, ডিসেম্বরে টিহা দিতে পারি, ইলেকশনটা হইতে পারে, তবে এটা আরো মাসও 1 পিছায় জুন মাসেও যাইতে পারে। এখন কিন্তু তারা ফিক্স করে ফেলছে জুন মাস। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। ডিসেম্বরে কিন্তু 1% মানুষ আর বিশ্বাস করতেছে না যে ইলেকশন হবে। প্রথম আলো পত্রিকায় দেখেন, বিএনপির নেতারা সিদ্ধান্ত নিছে ইউনূস সাহেবের কাছে ডেট চায়া, ওনার কাছে জানতে চাবে ইলেকশন কবে হবে। জুলাই আগস্টে তো গণহত্যা হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক শ্রমিক ছাত্র জনতা মারা গেছে, এবং এর আগে অনেকগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত 15 বছরে যদি দেখেন যে তখন বাক স্বাধীনতার বেলায়, মানে বাক স্বাধীনতা আসলে তখনও খুব ভালো অবস্থায় ছিল না, তখনও পুলিশের নিপীড়ন চলেছে। কিন্তু এখন তারা যে কথাটা আসলে বলছে, যেখানে আপনার সাথে বা বিএনপির সাথে যে ছাত্রদের বা জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামের একটা দূরত্ব, আমরা যদি বলি যে বর্তমান সময়ে সবচেয়ে বড়, আমি নিজে বলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যে কোনো কিছু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এতে কোনো সন্দেহ নেই। এবং তাদের কাছে সামনে ক্ষমতার চেয়ার, এটাও সত্য, কারণ নির্বাচন হলে তারা 17 বছর ধরে একটি ভোটের জন্য, 15 বছর ধরে একটি ভোটের জন্য তারা মুখিয়ে আছে। তারা বলছেন আমরা ক্ষমতায় যাব, তারেক রহমান কখনোই বলেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কথা হচ্ছে, বা যারা স্টুডেন্ট পাওয়ার পরে যারা একটা রাজনৈতিক দল করলেন, তারা বলছে আমরা গত 15, 17 বা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, এরপরে রাজনৈতিক দলগুলো কথা রাখেনি। এরপরে আমরা একটা 1-11 পেয়েছি, 3টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপর রাজনৈতিক দলগুলো 72-এর যে সংবিধান বা যে সংবিধানের উপরে দেশ চলছে এটা কাটাছেঁড়া করেছে, নিজেদের মতো রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কেউই একটা মানে মানবিক রাষ্ট্র, মানুষের মূল্যবোধ দেওয়ার মতো সমাজ ব্যবস্থা গড়ে তোলেনি। যে কারণে তারা সংবিধান সংস্কার চাচ্ছে বা পরিবর্তন চাচ্ছে, সংস্কার চাচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে, পুলিশ সংস্কার চাচ্ছে, আমলাতান্ত্রিক সংস্কার চাচ্ছে, এবং এই বিচার ব্যবস্থার সংস্কার চাচ্ছে, মিডিয়া সংস্কার চাচ্ছে। সব করার পরে এবং নির্বাচনের পূর্ব শর্ত তারা বলছে যে বিগত সরকার, মানে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার এবং তার মন্ত্রীদের বা যারা দোষ করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার হবে, তারপরে নির্বাচন। প্রশ্ন হচ্ছে তাহলে তাদের দাবিটাকে উপেক্ষিত থাকবে কিনা, তাদের দাবিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, নাকি তাদের দাবিটাকে আপনারা আমলে নিতে চাচ্ছেন না, কোনটা? প্রশ্নটা খুব জটিল, কঠিন বা অনেক দীর্ঘস্থায়ী প্রশ্ন। আপনাকে যদি জিজ্ঞাসা এই কাজগুলোর স্বার্থে কত বছর লাগবে, আমি যদি মোটা দাগে দেখি, আমার এক্সপ্রেশনে বাংলাদেশের বাস্তবতায় মানে খুব কম করে হলো এখন থেকেও যদি এগুলো শুরু হয় 2 বছর আর 2 বছর দিতে হবে, খুব কম করে। যদি কোথাও অনেক মানে লোকবল নিয়ে কাজটা করতে হবে, ঠিকঠাক মতো যদি করতে হয় 2-2.5 বছর 3 বছর লাগতেই পারে। মহাজ্ঞানী মানুষ বাংলাদেশের, ওনাদেরকে এটা পরে বলছি। আমি আপনার সাথে এই ব্যাপারটা সসম্মানে একমত হইলাম না। কেন? কারণ একটা মার্ডার বিচার তো আপনি করবেন, শেখ হাসিনা তো গণহত্যা করছে, আপনার গণহত্যার বিচার তো হইল কি ফাঁসি। একটা লোককে গণহত্যার বিচারের রায় যদি আপনি বলেন কনভিকশন এন্ড সেন্টেন্স, তাইলে মিনিমাম গণহত্যার বিচার হইল ফাঁসি বা মৃত্যুদণ্ড। তো একটা লোককে মৃত্যুদণ্ড দিলে এটা ফাইনাল স্টেজে পৌঁছতে, তার মৃত্যুদণ্ডটা কার্যকর করতে প্রথম হলো প্রসেস,
মৃত্যুদণ্ড কি প্রথমে এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারছেন না, 8 মাস সময় চলে গেছে। তারপরে চার্জশিট আসবে, আসার পরে আরও 3 মাস যাবে, যাওয়ার পরে এটা প্রসিকিউশনে যাবে, প্রসিকিউশন গিয়ে কইব মাই লর্ড আমারটা এটা শুনে না গে, বা ইয়োর অনার শুনলেন, শোনার পরে কইব আচ্ছা সাক্ষী ডেট দেওয়া হোক 1 মাস পরে। এইভাবে বছর দেড়েক যাইব খালি সাক্ষী গিয়ে হাজির হইতে। সেই সাক্ষী দিব একের পর এক, 1জন 2জন সাক্ষী না তো, গণহত্যার সাক্ষী তো হবে অনেক বেশি। সেই সাক্ষী হওয়ার পরে সাক্ষীর বিরুদ্ধে আবার যারা প্রসিকিউশন, সাক্ষীকে দিয়ে যারা প্রসিকিউশন করালো তার বিরুদ্ধে আবার ডিফেন্স কথা বলবে, আমার এই সময় লাগবে, এই সময় লাগবে, এই সময় লাগবে। 2 থেকে 2.5 বছর যাবে শুধু প্রসিকিউশন আর এখানে সাক্ষীর যে ক্রস এবং আর্গুমেন্ট হওয়ার জন্য। তারপরে 3 বছরের মাথায় গিয়ে একজনকে ফাঁসি দিয়ে দিলেন, আমি মানলাম, এর নিচে হয় না ফাঁসি। আচ্ছা, এটা ওই যে যুদ্ধ অপরাধীরও হয় নাই। 8 সন থেকে বিচার শুরু হয়েছে, 13 সনে গিয়া ফাঁসির প্রথম কথা হয়েছে, তাহলে 5 বছর। তা আমি 3 বছর ধরলাম, তারা খুব দ্রুত করব, দ্রুত করার কোনো লক্ষণ কিন্তু আমি দেখি না। দ্রুত করলো 3 বছর পরে আপনি একজন মন্ত্রীর, আমি অন্য একজন মন্ত্রীর বা একজন যারা গুলি করছে একজন অপরাধীর ফাঁসি দিলেন আইনগতভাবে, সে হতে যাবে, আপিলে যাবে কিনা, নাকি আপিলের সুযোগ তাকে আপনি দিবেন না, এমনি ফাঁসিতে লটকায় দিবেন? যুদ্ধ অপরাধ আপনি হইলেও আপনাকে তাকে আপিলের সুযোগ দিবেন। বাবর সাহেবের ফাঁসির অর্ডার হয়েছে 13 সনে, কিন্তু 24 সনে বাইরে হইলো কেমনে? তার তো ফাঁসি তাইলে 13 সনেই হওয়ার কথা ছিল। আপিল ডিভিশন তাকে ব্যাট করে মানে মামলাই বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। এখন তো দিল কত বছর পরে, 11 বছর তো তারা বাচ্চা দিছিল। খালি ফাঁসির অর্ডার হইলেই তো, জাজমেন্ট হইলে তো, ফাঁসির রায় হইলেই তো, কথাটা বুঝেন, ফাঁসি হয়ে যান। এটা আপিল আছে, অনেক কিছু আছে। ওনারা কিন্তু বলছে বিচারিক প্রক্রিয়াটা অন্তত সম্পন্ন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারিক প্রক্রিয়া মানে লোয়ার কোর্টের রায়টা পর্যন্ত তারা না, অপেক্ষা এটা তো করতে চায়। বিচারিক, এটা তো হইতে পারে না। বিচারটা মাস্ট রিচ ইটস ফাইনালিটি। তারা বলছে আওয়ামী লীগকে আপনারা আসলে এই কথাগুলো বলে পুনর্বাসন করতে চাচ্ছেন। আমরা কারা আওয়ামী লীগকে বাঁচাবো? বিএনপির কথা বলছে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ বিরোধী দল হোক। আমি একটা কথা বলি, এই প্রসেসটা শেষ হইতে মিনিমাম 10 উপরে 15 বছর লাগবে। ফাঁসির যে কইতেছেন আপনারা, 5 বছরও যদি লাগে, তাহলে আপনারা কি বলেন যে ইউনূস সাহেব এখন যেটা দেখতেছি শুরু হয়েছে, যেটা ইউনূস সাহেব 5 বছর 10 বছর থাকবে, যতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইন চলতেছে। কিন্তু ইউনূস সাহেব একবারও বলছে না যে আমি এটা ওন করি। আর ইউনূস সাহেব বলবে কেন? ইউনূস সাহেব অনেক বুদ্ধিমান মানুষ, না হলে নোবেল পায় কেমনে? যে শুনালেন, আমি আপনাকে বলি, এই যে ক্যাম্পেইনটা চলতেছে, আপনি কি মনে করেন, আমি বেশি বলবো না, যে এই সরকার 5 বছর থাকা দরকার? আপনাকে আমি প্রশ্নটা করি নাই, কারণ আপনি উত্তর দেওয়া ঠিক হবে না। কোনো কারণেই একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো ধরনের লিগ্যালিটি নাই, শুধু জনতার আন্দোলনের লিগ্যালিটি, ওই যখন মুভমেন্ট করে, কি আন্দোলনটা ইউনূস সাহেব করছিল? আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা করেছে। আপনার সাথে তো এই ব্যাপারে আপনাকেই স্যালিউট দিতে হয় আমার, এটাই তো সত্য কথা। সব মানুষ মিলে করছে, ছাত্ররা একটা, এইটাকে বলা হয় একটা গোপন নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ওরা অগ্রভাগে ছিল। কারা? তারাই অগ্রভাগে ছিল আন্দোলনের ছাত্রের মধ্যে। কারা কারা? একটা লোককে বলেন তো গুলি খাইছে? সাধারণত বলেন, যদি একজনে বলতে পারে। না, ওদের উপর আস্থা রেখে তো আমি বলি, আপনার সাথে আমি একটু ডিফার করি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কখনো যারা পড়াশোনা করে তারা ম্যাক্সিমাম আসলে দেশের বাইরে চলে যায় বা ব্যবসা বাণিজ্য করে, তারা সরকারি চাকরিতে খুব কম তারা যায়। কিন্তু তারাও রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের উপরে, ছাত্রদের আন্দোলন প্রতিহত হচ্ছে, তাদের উপরে হামলা হয়েছে, এর প্রতিবাদে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছেলেটা মারা গেল, সে আসলে কখনো রাজনীতি বা কোনো দল কিন্তু গিয়েছে, এটা সেন্টিমেন্টে কাজ করেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টি এখন এই জায়গাটা যারা আছে, তারা এই শুরু থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এই জায়গা থেকে তারা অগ্রভাগে ছিল। এখন একটা প্রশ্ন আপনাকে করতেই হয়, প্রায় আপনাদেরকে যারা পছন্দ করছেন না বা আপনাদের মহাসচিব, আমি যাকে বলি বাংলাদেশের রাজনীতিতে এই সময়কালে যতজনকে দেখেছি অসম্ভব সজ্জন মানুষ যদি বলি, আমি মির্জা ফখরুল আলমগীরের নাম সবার আগে আনবো, অনেকের মধ্যে তিনি একজন। তার একটি বক্তব্য, অডিও বক্তব্য, ভিডিও বক্তব্য ভাইরাল করা হচ্ছে। আপনাদের বিরোধী পক্ষরা বা সমালোচকরা তারা বলছেন, মির্জা ফখরুল আলমগীর নিজে বলছে এই আন্দোলনে বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না, ছাত্রদের আন্দোলনে, এবং তার একটি বক্তব্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা মনে করছে যে আপনারা ক্ষমতার জন্য পাগল হয়েছেন, নির্বাচন দিলেই আপনারা যেহেতু ক্ষমতায় যাবেন, এই জন্য আপনারা কেন বলছেন না যে আমরা ক্ষমতায় আসার পর এই
তোমাদের যে দাবিগুলো আছে এগুলো আমরা পূরণ করব, এটা তো আপনারা বলছেন না। আমি একটা কথা বলি আপনাকে, আপনি কথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে যে আমরা এই আন্দোলনের সাথে নাই বলছে? না, নাই বলেনি। কি বলছে? না, বলছে এই আন্দোলনে আমাদের সংশ্লিষ্টতা ছিল না, মানে কোটাতে যখন শুরু হয়েছিল, তাহলে এটা অন্য কোনো একটা আন্দোলনের ভিডিও ফুটেজ হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ট্রুথ? ট্রুথটা হলো ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমি একা যে টক শো করছি, একা যে বক্তব্য দিছি, ওই যে যারা মহামানবরা যারা দেশ বিদেশে থাকে এখন বড় বড় কথা বলতেছে, সমস্ত মহামানবের বক্তব্য এক ফজলুর রহমান হয় না। আমরা জীবনে রিস্ক নিয়ে বক্তব্য, আপনি দেখেন আমার ইউটিউব, আমি চ্যালেঞ্জ করলাম তাদের সাথে, আমার ইউটিউব আনেন আর ওই যে মহামানবরা যারা বড় বড় কথা বলে তাদের ইউটিউব আনেন, কার কথা কেমন। আমি ফজলুর রহমান বলছি, যদি পার্টির পারমিশন না থাকতো তাহলে কি আমি এই কথাগুলো বলতে পারতাম? এই আন্দোলনের পক্ষে বলতে পারতাম? আমি প্রথম বলছি, বাবারা তোমরা খালি কোটাতে চাকরি চাও, তোমরা ভোট দিতে চাও না। আল্লাহর দোয়াই করে বলতেছে, আপনি ইউটিউব শুনেন আমার, তোমরা ভোট দিতে চাও, তোমরা গণতন্ত্র চাও না, তোমরা না বাংলার সেই এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তোমরা কি বাবারা রাজনৈতিক যুদ্ধ করতে চায় না? তখনও তো তারা করে নিরীহ গণতান্ত্রিক কোটা বিরোধী আন্দোলনে। কিন্তু আমি বলতেছি এইটা, আপনি আমার বক্তব্য শুনেন, সিরিয়ালি বাইর করেন, আর তাদের কর্মকাণ্ড। হ্যাঁ, এখন যদি আপনি বলেন আমাকে সে আন্দোলন, তো এটা কৌশল যে রাজনৈতিক দলগুলো পিছনে থাকবে, কিন্তু বিএনপির ছাত্র সংগঠন কিভাবে আসছে? সেই সময় কি জামাত বলছিল যে আমরা আন্দোলনে আছি? বলছিল? তারা বলেছে যে আমরা ছাত্রলীগের ভিতর থেকে আমরা বাঁচার জন্য, ছাত্র বলছিল যে শিবিরে আছে এই আন্দোলনের নেতৃত্বে? না, বলেনি। কিন্তু এখন বলতেছে কেন? তারা তো দাবি করছে। এবং সার্জিস আলম তো, সার্জিস আলম তো আপনি দেখেছেন শিবির হলো ভ্যানগার্ড। শিবিরের ইয়েতে গিয়েই তো উনি বলেছেন যে আন্দোলনে আমাদেরকে তারা ভ্যানগার্ড বলছে। শিবির হইলে আন্দোলনের ভ্যানগার্ড ছিল। জি, তাহলে এই আন্দোলনের মধ্যে অনেক কিছু হাইড এন্ড সিক ছিল যেটা ওখানে বলা হয় নাই। জি, ওই যে আগে গান বাজাইছে মুক্তিযুদ্ধের, পরে আবার ভিন্ন জায়গাতে যাইতেছে, এটা অনেক হাইড এন্ড সিক ছিল। দেখা গেছে সার্জিস আলমরা ছাত্রলীগের ভিতর থেকে বাইরে এসে আন্দোলন করতেছে, হাসনাতরা ছাত্রলীগের ভিতর থেকে। এইটা তো মানুষকে, আমি কি বলবো, ওই কথা তো একদিন ইতিহাসে আসবেই যে আন্দোলনটা কি সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল না, হয়েছিল কিনা। আজকে যে সংস্কারগুলোর কথা বলেন, এই সংস্কারগুলোর কথা কি 5ই আগস্ট আগে বলছিলেন কিনা যেটা আমাদের বিপ্লব, এই হবে আমাদের সংস্কার, আসেন আপনারা? তখন মানুষ যাইতো কিনা জানি না, তখন তো একটা দফার স্লোগান দিয়েছেন আপনি, এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে। আর এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে আন্দোলনটা তো 15 বছর যাবত এই জমিটা চাষ করতেছে বিএনপি, জমিটা বিএনপির, জমিতে বীজ ফেলছে বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিরানি দিছে বিএনপি, তেল মোবিল সব করেছেন। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলে, আপনারা 15 বছর ধরে করেছেন, কোনো সন্দেহ নেই। আমি বলেছি অনেক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, আপনাদের দলের নেতা কর্মীরা মারা গেছেন, অনেকে এমন হয়েছে এলাকায় যেতে পারেনি, মা বাবা মারা গেছে, তার মুখ দেখতে পারেনি। আমি নিজে বলছি, কিন্তু আপনারা সরকারের পতন করতে পারেননি। সরকার পতনের সময় ছাত্রদের সেন্টিমেন্ট কাজে লেগেছে। ফজলুর রহমান সাহেব, এটা আপনি মানেন? আমি কি অস্বীকার করতেছি ছাত্রদের সেন্টিমেন্ট কাজে লাগছে? আপনি ধান ফলাইছেন, ধানটা কাটতে পারেন না, ধানটা কাটছে অমুক, এর জন্য কি সে সব ধান নিয়ে যাইবো নাকি 10 ভাগের 1 ভাগ নিব? তাহলে এখন যে ধানটা কেটেছে, বেইমানি করা হইতেছে আন্দোলন, সমস্ত আন্দোলনটার সাথে। হাসিনা বিরোধী যে দীর্ঘ আন্দোলন, যেখানে ইলিয়াস আলীর মতো লোকেরা এখান থেকে এই পৃথিবী থেকে চলে গেছে, আমি বলবো না কই গেছে, তার ছেলে মেয়ে জানে না। এটি তো তাদের সঙ্গে বিএনপির যে শত শত নেতা কর্মী মারা গেছে, ও হয়েছে, সবকিছু হয়েছে। ওই আমি যে বারবার বলি, যাত্রা বাড়িতে একদিনে 136 জন লোক মারা গেছে 5ই আগস্ট, এখানে বিএনপির নেতা কর্মী কত আপনি হিসাব করেন? অর্ধেকের বেশি মারা গেছে বিএনপির নেতা কর্মী। এইগুলা বলার লাভ কি? সেক্ষেত্রে তাদেরও বক্তব্যটা হচ্ছে, তারা কিন্তু বলেছে যে এখানে বিএনপি আমাদেরকে, বিএনপির এবং ছাত্র দলের সমর্থন এবং অন্যান্য দলগুলোর সমর্থন না থাকলে আন্দোলন সফল হতো না, এবং এত মানুষ রাস্তায় বাঁধ ভেঙে নামতো না, এবং অন্য মানুষরাও, সাধারণ মানুষ আসতো না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে, তাদের প্রশ্নটা হচ্ছে, তাহলে তারা বিচারটা আগে চাচ্ছে না কেন? কেন নির্বাচন আগে চাচ্ছেন আপনারা? যারা মারা গেল তাদের বিচার শেষ করার পর তারা ইলেকশন, বিচার চলবে, নির্বাচনও চলবে। আপনি যেভাবে বলছেন, তারা আবার তাদের মঞ্চের জায়গাটা কিন্তু পরিষ্কার। তাদের মঞ্চের জায়গাটা হচ্ছে যে আজকে তাদের যে
কর্মকাণ্ড সাধারণ মানুষ গ্রহণ করছে বলে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন এবং আপনারা মনে করছেন যে তারা এগিয়ে যাচ্ছে, আপনারা দিনকে দিন পিছিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঈদের পরে 31 তারিখে 31শে মার্চ, এরপরে 1 তারিখ থেকে আমি অনেকগুলো মিটিং করছি, 6 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত 10-12টা মিটিং করছি, আমার এলাকাতেই করছি, ইতনামিটামু নষ্টগ্রামে করছি। মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে এই যে ছেলেরা যে পার্টি করছে, এদের দল থাকলে তো আমার ভালো লাগতো, ছেলেদেরকে জিজ্ঞাসা তারা কি করতেছে। আপনি বাড়ি চালান দিলে একটা লোক খুঁজে পাইবেন না এই 7 লাখ লোকের মধ্যে। তা আপনি বলবেন ভিতরে ভিতরে থাকে, সেটা তো আমি জানি না, একটা কমিটি নাই, কিচ্ছু নাই, একটা ছেলে ও থানায় দাঁড়ায় বলে নাই যে আমি নাগরিক পার্টি করি। আমি তাদেরকে ছোট করতেছি না। এখন এতে যদি তারা বলে যে না ভোট হইলে আমরা এখানে 100% ভোট পাবো, আমি তাদেরকে সেলিউট দিন, বাবারা 100% ভোট পায়। আমি ছেলেদের কথার কোনো উত্তর দিতে চাই না। তারা খুব স্পেসিফিক বলছে যে বিএনপি যে এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, নির্বাচন ডিক্লেয়ার করলে তো তাদের নিজেদের মধ্যে খুনাখুনি শুরু হবে। ইতিমধ্যে তাদের অনেকে নিজেদের মধ্যে অন্তকন্দর লোক মারা গেছে, সামাল দিবে কিভাবে? দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পুলিশ এখনো দাঁড়াতে পারছে না। পুলিশ যদি দাঁড়াতে না পারে তাহলে কিভাবে একটা নির্বাচন হবে? কারণ পুলিশ একটা বড় পার্ট। ক্ষমতাতে বিএনপি যে মারামারি কাটাকাটি করে ফেলতেছে, মরে যেতেছে গা, এতে তো তাদের জন্য লাভ। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত ক্ষমতায় যায়নি, কিন্তু তাদের মানে অনেকের অভিযোগ বা বিশেষ করে তাদের অভিযোগ যে বা সরকারের অনেক ছাত্র উপদেষ্টা যারা আছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা, তারাও বলেন যে সারা দেশে আগের দৃশ্যপট রয়েছে, হাত শুধু বদল হয়েছে, আওয়ামী লীগের হাত বদল হয়ে বিএনপির কাছে চাঁদাবাজি সব চলে গেছে, চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির নেতারা এখন সামাল দিচ্ছে। আপনি আসলে এটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আমি আপনাকে একটা ফিলোসফিক্যাল কথা বলে যাই, এবং ইট উইল বি এস্টাবলিশড ইন বাংলাদেশ। জি, যদি না হয় আমি খুশি হব। জি, এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছাত্রদেরকে ঢাল হিসাবে দাঁড়াইছে, ছাত্রদেরকে ঢাল রাখে যারা পিছনে আছে, কালো শক্তি, সবটাই কালো শক্তির খেলা। সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে, দিল্লি পর্যন্ত গেছে, এরা তো আর না, এরা তো ফেস করবে না। ফেস করবে এখন আমাদের সামনে আছে, আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী, আমার কথা বাধা দিবেন না আপনি, জি, আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো এখন বিএনপি। কাজে বিএনপিকে আগে যদি আমি এইরকম ধরনের কথা বলে যদি অপ্রিয় করতে না পারি, বিএনপিকে যদি মানুষের কাছে মানে ঘৃণিত করতে না পারি, হবে না। এবং সেই ঘৃণিত করার জন্য বিএনপিকে আক্রমণ করতে হইলে কি করতে হবে? বিএনপিকে নিঃশ্বাস করতে হলে প্রথমে ঢাকা শহর দখল করতে হবে। আর সেই ঢাকা শহর দখল করার জন্য কার উপরে আক্রমণ করতে হবে? বিএনপির অলরেডি আক্রমণ শুরু হয়েছে সেই লোকটার উপরে। আমি তাকে পছন্দ করি কিনা বড় কথা না, সেই লোকটা স্থায়ী কমিটির মেম্বার, তার উপরে কিন্তু বিশ্রী আক্রমণ শুরু হয়েছে। কারণ ওই যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢাকা শহর দখল করতে চায়, তারা কেউ আইছে চিটাগাং থেকে, হাটহাজারী, কেউ পঞ্চগড়, কেউ আইছে মুরাদনগর থেকে, কিন্তু ঢাকা শহর দখল করতে হলে এই লোকটাকে পিছনে ফেলতে হবে। সেই লোকটা হলো স্থায়ী কমিটির শুধু মির্জা আব্বাস। এবং 2 দিন পরে ইশাক নামক একটা ছেলের উপরে আক্রমণ হবে, আঘাত হবে। সেটা আর লাঠির আঘাত বা রামদাও আঘাত না, রাজনৈতিক আঘাত। ওই যে দূর থেকে বলে সারা বিশ্বব্যাপী যে মহামানবরা যে যাদের বিরুদ্ধে বলে, ইশরাকের উপরে আক্রমণ হবে। কারণ সে হইল সাদেক হোসেন কুকার ছেলে, তারও ঢাকা শহরে অবস্থান আছে। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এই অবস্থানটা তারা এই কারণে বিএনপিকে হটাইলে পরেই স্বাধীনতা বিরোধী শক্তি 54 বছর আগে যে কারণে পরাজিত হয়েছিল, সেই কারণের প্রতিশোধ তারা নিতে চায়। ছাত্রদেরকে এখন ঢাল হিসাবে ব্যবহার করছে। যে ছাত্ররা স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা একদিন বুঝবে। আর তারা যদি বিশ্বাস না করে তাহলে তো তারা তাদের সাথেই আছে একদিন। আমি আপনার কথা খুব পরিষ্কার বুঝতে পেরেছি জনাব ফজলুর রহমান সাহেব। আমি সংক্ষেপে আর ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। বাংলাদেশে যখন আপনি মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন, একসময় আপনি আওয়ামী লীগ করেছেন, আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আপনি সেখান থেকে বিএনপি যোগ দিয়েছেন, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা হয়েছেন, আপনি সাংসদ ছিলেন। আমরা একসময় দেখেছি বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন করেছে, একসময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত একসাথে আন্দোলন করেছে, আবার আওয়ামী লীগ, জামাত একসাথে বিএনপির বিরুদ্ধে নির্বাচন আন্দোলন করেছে, 96-তে একসাথে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছে, আবার 2001-এ দেখেছি বিএনপি জামাত ঐক্যজোট হয়েছে। তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তিনি বলেছেন যে রাজনৈতিক দল নির্বাচন হওয়ার পরে তিনি জাতীয় সরকার গঠন করবেন।
এবং সেই জাতীয় সরকারে আবার অনেকের আশঙ্কা আছে যে হয়তোবা ছাত্রদেরকেও সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। আবার এমনও অনেকে ভাবছে যে হয়তো বিএনপির সাথে শেষ পর্যন্ত একটা ঐক্যমত আসতে পারে, যে ছাত্রদের সাথে বিএনপির একটা অ্যালায়েন্স হয়ে যেতে পারে। আপনি এরকম কোনো এগুলোর সম্ভাবনা দেখেন কিনা? আমি যেহেতু বলছি রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভাসমান কুচুরিপানা কোথা থেকে কোথায় যাবে, কোন দিক থেকে বাতাস আসবে তাদের কোনো ঠিকানা নাই। কিন্তু বট গাছে বাতাস লাগলে বট গাছের মাথা নয় দেয়, কিন্তু অবস্থান পরিবর্তন করে না। বিএনপি হলো বট গাছ এই দেশের। আর ভাসমান কুচুরিপানারা কোথা থেকে দক্ষিণ থেকে বাতাস আসলে উত্তর দিকে যাবে, পূর্ব দিক থেকে আসলে পশ্চিম দিকে যাবে। আমার কথাগুলো একটা সিট পাইতে পারি কিনা, একটা এমপি হইতে পারি কিনা, যার সাথে আপনি কথা বলতেছেন, আমি আপনাকে আবারও বলে দিলাম, মন্ত্রিত্ব আমার কাছে এগুলো আমার কাছে মানে হোয়াট ইজ দিস থিং, এগুলো আমার কাছে 10 বার কইলেও হোমুখী না। প্রধানমন্ত্রী দিলে ওইটা 100 বার চিন্তা করবে। এই মানুষ যেদিন বাংলাদেশে সৃষ্টি হবে, টাকাকে যারা সাদা কাগজ মনে করবে, ক্ষমতাকে যারা মনে করবে এটা নেওয়া উচিত না, দায়িত্ব নেওয়া উচিত, সেই দায়িত্ব যারা নিবে, টাকাকে যারা সাদা কাগজ মনে করবে, নির্লোভ হবে। আর ওই ইন্ডিয়ারে বহি, অমুকরে বহি মিছিল করি, জুতা চুরির মিছিল, প্যালেস্টাইন মরে গেছে, আমরা প্যালেস্টাইনে বাঁচাও কই আবার জুতা চুরি করি, এইসব যতদিন করবেন অতদিন কিন্তু বাংলাদেশ কিছুই হবে না। এই কথাটা বলে দিলাম আপনাকে। জ্ঞানী গুণী মানুষ ইন্ডিয়াকে পরাজিত করবেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির চেয়ে বড় রিসার্চ হইতে হবে, বেঙ্গালুর চেয়ে বড় টেকনোলজি হইতে হবে, নাসাতে যাওয়ার আগে আপনার যাইতে হবে। তাহলে ওই যে ইন্ডিয়ার যে বেটারা আমাদেরকে করতে চায়, আগ্রাসন করতে চায়, তারা আমাদেরকে ভাই ডাকবে। জিনিসটা কিন্তু এইরকম, ওই কে আসলো আমাদের সাথে কে গেল। কিন্তু এখন বিএনপি কয় যে প্রতিদিন বলতেছে ক্ষমতার পাগল। না, বিএনপি ক্ষমতার পাগল না, কিন্তু ক্ষমতাটা কিন্তু আল্লাহ উপরে। আমি পরিষ্কার করে বলতেছি, আপনি প্রথম কথাটা বলছে এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাও না। আমি আল্লাহর রহমতে বললাম, জনগণ দিবে, এই তো তাই। তো এইটা দেরি করেন যদি আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন? আপনি এটাকে করতে লুণ্ঠন করতে চান না, দিমুনা খাবার, বিএনপি এই, বিএনপি সেই, বিএনপি সেই, এইগুলা কইয়া হবে না। দি ডে উইল কাম। আপনাকে বলছে তারা যে সংস্কার করতে হবে, আপনারাও সংস্কার চেয়েছেন, আপনারা 31 দফা দিয়েছেন, কিন্তু 31 দফা নিয়ে যেই ডিমোটটা হচ্ছে, মানে ঐক্যমত আসতেছে না। মানে 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলছে সব আছে। আর যারা সংস্কার বৃহৎ আঙ্গিকে করতে চায়, বিভিন্ন অনেকগুলো কমিটি করা হচ্ছে, সেই কমিটির আবার ঐক্যমত হচ্ছে, প্রধান উপদেষ্টা আপনাদের সাথে বসতেছেন। একটা কথা বলছে, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের বিএনপি বা জামাত বা অন্য দল ছাত্র প্রতিনিধিরা যায়, তখন তারা কেউ এগুলো বলে না। তখন প্রধান উপদেষ্টা যা বলেন আপনারা সবাই তাকে কমিটমেন্ট করে আসছে দলগুলো, যে আপনি যা করবেন আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু এইটা একটা বাইর হয়ে আসার পরে আপনাদের ভিন্ন মত দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপির একটা দূরত্ব বা ভিন্নতা দেখা যাচ্ছে। সেই জায়গাটাকে আসলে ঐক্যমত হবে আপনি মনে করেন নাকি হবে না? আপনাকে অবশ্যই যে শেষ কথা যদি হয় আমি আপনাকে বলি, বিএনপি তার কথা থেকে নড়ে নেই। বিএনপি বারবারই বলছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে এটা করেন, এবং দ্রুত আরও যদি কিছু থাকে, ওই আপনি সব সংস্কার লইয়া বসবেন আর বলবেন যে এটা আগে শেষ হইলে পরে আপনাদেরকে খাবার দেবো, এটা হয় না। এগুলো অনির্দিষ্ট কথা, অনিশ্চিত কথা। নির্বাচন কেন্দ্রিক যে কাজগুলো আছে সেইগুলো শেষ করেন। আরও কিছু ব্যাপার আছে 31 দফার মধ্যে যা আছে, আপনাদের সঙ্গে যা মিলে, সব দল মিলে যা মিলে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন, যতটুকু ঐক্যবদ্ধ মিল হয়, ঐক্য হয়, মিলের ঐক্য, যে এই পয়েন্টটা আমরা একমত হইলাম কি রাষ্ট্রপতি পাওয়ার আর একটু বাড়াইতে হবে, প্রধানমন্ত্রীর পাওয়ার কমাইতে হবে, এই পয়েন্টে আমরা একমত হইলাম, 70 অনুচ্ছেদ তুলে দিতে হবে, আমরা সব এই ধরনের ঐক্য যেগুলো হয় দস্তখত করি। 70 অনুচ্ছেদ কি বিএনপি মানছে? 70 অনুচ্ছেদ তো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আসছে, আমি এটার পক্ষে বিপক্ষে কিছুই বলতেছি না। সেটা যদি সবাই মিলে হয়, বিএনপি নাও মানতে পারে বা মানতেও পারে, না মানলে পার্লামেন্টে যাবে। আপনারা জান না যে 70 অনুচ্ছেদ থাকলে এইটা সংবিধানের সাংঘাতিকভাবে, এটা ফ্যাসিস্ট সংবিধান, কাজে আপনারা আমাদেরকে ভোট দেন সংবিধান থেকে আমরা 70 অনুচ্ছেদ তুলে, আপনারা জান, আপনাদের কথা বললাম। এইখানেই তো একটা বড় দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে আপনি যেমন বলছেন কে সংবিধান সংশোধন করার হাত দেওয়ার, আপনি কে?
আপনি বলছেন যে বিপ্লবের পরে যে সরকার আসছে আমি সেই সরকার, একটা বিপ্লবের পরে যে সরকার আসছে আমি সেই আপনি তো সরকার। বলেন না এই সংবিধান চেঞ্জ করবেন আপনি, এই সব বিপ্লবের পরে সরকার যেটা বলে সেটাই আইন। এটা বিপ্লব, বিপ্লব অর্থ কি আপনি বলেন আমাকে? আমি বললাম আমি বিপ্লব, এটা গণ আন্দোলন। আচ্ছা, গণ আন্দোলন, গণ আন্দোলনের পরে তো বিপ্লব হইলো দুই পক্ষে গুলাগুলি হয়। হ্যাঁ, দুই পক্ষ হয় নাই, প্রতি বিপ্লবটা হয় নাই এখানে, বা সাথে সাথে মারামারি হয় নাই, হইছে এক পক্ষ আরেক পক্ষকে মারতে পারে নাই, এক পক্ষ সরকার গুলি চালাইছে, কিন্তু আবার সরকারের পুলিশও মারা গেছে, এটা তো অস্বীকার করবেন না। এইটাকে আপনি স্বীকার করেন যে আপনি পুলিশ মারছেন? পুলিশ মারা গেছে, এটা আমাদের সরকারও বলেছেন, পুলিশ মারা গেছে। কে মারছে, কে মারছে সেটা তো এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই, এটা এখন পর্যন্ত আইডেন্টিফাই না। আপনি একটা কথা বলেন, বিপ্লব হইল আপনি একটা কর্মসূচি, সমাজতন্ত্রের কর্মসূচি হোক আর ইসলামিক কর্মসূচি হোক, এটা ঘোষণা করবেন, মানুষকে আহ্বান করবেন যে এখানে বসে আছে বাতিস্তার মতো, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ শুরু করবেন, দুই পক্ষে গুলাগুলি, মারামারি, হত্যা সব হবে। এটা সাংঘাতিকভাবে ইট ইজ লিগ্যালাইজ। আপনি বিপ্লব, এরপরে বিপ্লবে জিতলে পরে আপনি আপনার মতো করে সংবিধান করবেন, আপনি আপনার মতো করে করবেন। আপনি বিপ্লব আন্দোলন করলেন, জিতলেন, জিতে আবার 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীনে আপনি কি নিলেন? সেটা তো গুবলেট হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলছে এটা প্রথমে একটা ভুল ছিল। আপনি সেই সংবিধানের অধীনে আপনি বঙ্গভবনে গিয়ে আমি শপথ নিলাম, একটা রাষ্ট্রীয় এইটা তো তারা বলছে এটা শহীদ মিনার থেকে হওয়া উচিত ছিল, এটা তারা মানছে। তারা বলছে যে কিছু সরকার, কিন্তু এটা তখন করা হয়েছিল কারণ তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বঙ্গভবনে, তাদেরকে বলা হয়েছিল হাসিনা তাদেরকে ডাকে পারে নাই, কে তারে ডাকে নিব? আমার কথাটা খুব বুঝাচ্ছে, জনগণ তাদের সাথে শক্তিতে, ছাত্র জনতা একদম তখন তুঙ্গে আছে, তাকে ডাকে নিব কে? তারা যদি না মানে, এমনকি তারা তো এটা প্রমাণ করে দিছে, তারাই শক্তিশালী ছিল যে জেনারেল ওয়াকার চায় না ইউনূস সাহেব। হ্যাঁ, আসিফ মাহমুদ বলেছেন যে, বলেন আপনি বলছেন কিনা ছেলেটা, ওই যে মন্ত্রী ছেলেটা বলছে যে জেনারেল ওয়াকার প্রথমে মানতে চায় নাই, কিন্তু পরবর্তী উনি বলেছেন যে আমি অনেক কষ্ট নিয়ে মেনে নিলাম। শক্তিটা কার কাছে ছিল? সত্য মিথ্যা এখনো সেনাপ্রধান বলেননি। শক্তিটা কার কাছে ছিল? ছাত্র জনতার হাতেই ছিল। তখন তোমরা বিপ্লবী সরকার করো নাই কেন? ফজলুল সাহেব, কিন্তু এখানে একটা কথা কিন্তু তারা বলছে, আপনারা জিনিসটাকে কিভাবে নিচ্ছেন জানি না, তারা কিন্তু বলেছেন, হান্নান মাসুদ বলেছেন বা অনেকে বলেছেন যে এরকম যদি অবস্থায় যায়, তারা চায় না এরকম যাক, প্রয়োজন আরেকটা বিপ্লব হবে, আরেকটা ব্লাডশেড হবে। তাহলে তো দেশে তো একটা আবার আমি তো বলি না আমি ব্লাডশেড চাই না, এইটা বলছে ছেলেটা, ওই যে যাকে আপনারা কি মাস্টারমাইন্ড বলছেন, সে 3 বার কথাটা বলে ফেলছে, এই দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 বার বলছে এই দেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে। না, বলছে যে যদি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে কেউ যায়, যদি জনগণের বিপক্ষে যায়, তো আমার নাও মিলতে পারে। আপনি তো আমাকে জন আকাঙ্ক্ষা বলেন নাই, আপনি তো বিপ্লবটা ওইভাবে বিপ্লবী জন আকাঙ্ক্ষা তো আপনি করেন নাই, আপনি করছেন গণ আন্দোলন। সেটার কোনো দফা রফাও ছিল না, শুধু এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। সঠিক সময়ে তাদের দাবির পক্ষে যদি নির্বাচনের সময় তারা না পায়, সেক্ষেত্রে বিএনপিকে আবার রাজপথে নামবে। আমি তা জানি না বিএনপি কি করবে, বিএনপি সিদ্ধান্ত নেবে। আমার এটা বলার এখন পর্যন্ত সময় আসে না। বিএনপি তো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের কাছে সময় চাইছে, তাদের সে কথা হবে, চলতে থাকবে। আমরা তো ইউনূস সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরি নাই। আমরা তো চাই ইউনূস সাহেব তার কথা মতো একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের যারা মেজরিটি হবে তাদের কাছে দায়িত্ব দেওয়া, উনি উনার মতো চলে যাবে। আর উনি যদি মনে করে ওনার ক্ষমতায় থাকতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। উনি তো একটা রাজনৈতিক দল করছে, এটাই তার রাজনৈতিক দল। উনি এখানে দাঁড়ায়া, উনি মেজরিটি ভোট পায়া সারা জীবন ক্ষমতা চালান। আপনি কি মনে করেন আসলে জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনূস সাহেবের দল? খালি মনে করে, মানে মনে না করার কারণ কি? কারণ উনি তো কোথাও এখানে কোথাও স্পিচ দিচ্ছেন না, উনি তো স্বীকারও বলেনও নাই। উনি তো বাইরে গিয়ে বলছেন ছেলেরা একটা দল করবে, এটা আমি বলে দিছি। কি বলেন আপনি? হ্যাঁ, উনি বলছেন বাইরে ছাত্রদের এখন একটা দারুণ সুযোগ এসেছে ছাত্রদের। উনি তো আবার এটাও বলেছেন ফজলুল সাহেব যে আমি এই ক্ষমতার রাজনীতির মানুষ না, আমি আবার ব্যবসায় ফিরে যাব। এই কথাটা দেখতে চাই আমি। এটা এখনো সময় আসে নাই বলার। এই কারণে ইউনূস সাহেবকে আমি কোনো কথাই বলতেছি না। তার প্রেস সেক্রেটারি যখন ওই 26 বছরের একটা ছেলেরে বলে আপনিই তো প্রধানমন্ত্রী হবেন, তখন আমার বুঝতে হবে, কারণ প্রেস সেক্রেটারি তার মাথার উপরে দাঁড়ায় থাকে, যেটা এই দুনিয়াতে কোনোদিন কোনো প্রেস সেক্রেটারি দাঁড়ায় নাই তার প্রধানমন্ত্রীর উপরে। এই একমাত্র ব্যক্তি। সে আগেই বলে ফেলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওর কি দায়িত্ব, মানে আলোচনা হয়েছে, আর সারা পৃথিবীব্যাপী এটা নিয়ে তর্ক বিতর্ক হইতে থাকে। কাজে সে হি ইজ মোস্ট পাওয়ারফুল ম্যান। উনি ইউনূস,
উনি ইউনূস সাহেব ভাই, উনি ইউনূস সাহেবের মুখ। উনি যে কথা বলে আজ পর্যন্ত শুনি না ইউনূস সাহেব বলছে যে না এই কথাটা আমি বলি নাই বা এটা আলাদা প্রেস রিলিজ দিচ্ছে। কাজে উনি যখন বলে ফেলে আপনি হবেন প্রধানমন্ত্রী, তখন কি বুঝতে অসুবিধা হয়? তাইলে তো বুঝতে হবে যে আমি খুব বোকা। আমার শেষ দুটো প্রশ্ন, একবারে শেষ। একটা হচ্ছে সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান, মানে তিনি তো আপনাদেরকে এবং জাতিকে আশ্বস্ত করে বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এবং সর্বশেষ রাও ক্লাবের একটি আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন অনেকগুলো বিষয় বলছেন, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ, বিডিআর বিটিআর, তারপরও বলেছেন আপনারা প্রস্তুতি নিন, 18 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তিনি যখন এতটা জোর দিয়ে বলেন, তখনও কি আপনারা আস্থা পান না এরকম যে নির্বাচন ডিসেম্বরেই হবে? তাইলে বোঝা গেল সেনা প্রধান আর মন্ত্রিসভা যদি এটা বলি বা উপদেষ্টা পরিষদ দুই এক না। কারণ উপদেষ্টা পরিষদ বলে কেন জুন মাসে, তাইলে বোঝা গেল উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের ডিফারেন্স হচ্ছে। আমি তো সেনা প্রধানকে আমি বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা নিয়ে তো বহুত ঘটনা ঘটতেছে, এটা তো দেখতেছি প্রতিদিন। তবে আমার একটা ধারণা হলো সেনা প্রধান যেটা বলছে বা যেভাবে বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই, তার এই কথার উপরে বিশ্বাস রাখা উচিত এবং এই কথাটা যারা ক্ষমতায় আছে তাদের সম্মান দেওয়া উচিত। 6 মাস ক্ষমতায় থাকার জন্য নতুন করে একটা ঝামেলা বাজানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ক্ষমতা বাংলাদেশে এমন কোনো জিনিস না, কিছু কিছু হয়, আমার কিছু ট্যাক্সও মাফ করলাম, কিছু ট্যাক্সও বাড়াই আনলাম, আমি কিছু লুটপাট করলাম, আমার একটা রিক্সা ছিল না, 4 কোটি টাকার একটা গাড়ি কিনলাম, এইটুক ক্ষমতার জন্য দেশটাকে ধ্বংস করার দরকার নাই। যারা এরকম যদি আসলে কি এখন করে থাকে, যদি আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসেন, তখন কি আপনারা এগুলো আবার দেখবেন যে রিক্সাওয়ালা কিভাবে 4 কোটি টাকা দামের গাড়ির মালিক হলো? না দেখলে তাদেরও হাসিনার পরিণতি হবে। আমার দলে যদি তাই করে তাহলে শেখ হাসিনা 6 মাসের মধ্যে শেখ হাসিনার পরিণতি হবে। ছেলেদের তো এটা বিশ্বাস করা উচিত। ঠিক আছে, বিএনপি যদি মেজরিটি পায় ক্ষমতায় যাক, আর বিএনপি যে দল খারাপ দল তারা যেভাবে বলে এইভাবে 6 মাস বিএনপি থাকতে পারবে না। 6 মাস 6 মাস তাদেরও একই পড়ে, তখন তো ছেলেরা আসতে পারবে। আওয়ামী লীগ কি আসলে আর কখনো ফিরতে পারবে কিনা বাংলাদেশের মানুষের কাছে? আমি শেখ হাসিনার প্রসঙ্গ বাদই দিলাম, এই যে দলটি দিয়ে আপনার শুরু হয়েছিল রাজনৈতিক জীবন, সেই দিক থেকে আমি জিজ্ঞেস করছি যে যেহেতু কেন কথাটা বললাম, আমার প্রশ্নটা একটু বড়। আমরা দেখেছি বিগত 15 বছর বিএনপি বা জামাত কোনো কার্যক্রম থাকুক না থাকুক, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সাহেবের মুখে সকাল বিকাল তারা আপনাদেরকে বাঁচিয়ে রাখতেন বিএনপিকে। আমরা এখন দেখছি যে এখন যা কিছুই ঘটছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষারোপ, সব কিছুতে আওয়ামী লীগ তো নাই এখন। হয়তো পারে আওয়ামী লীগ ভিতর থেকে অনেক কিছু করছে, ষড়যন্ত্র করতে পারে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে পারে, কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না। তো সেই রকম অবস্থা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের এখন অনেক রাগ, কষ্ট, ঘৃণা রয়েছে, এটাও সত্য কথা। আবার এদেশের খুব কম করে হলেও যদি আমরা বলি, ভোটের সুষ্ঠু ভোটগুলোর হিসাব যদি দেখি, প্রায় 15-20%, 25%, 30%, এক একটা এক এক রকম হতে পারে। 20% হলেও লোক আওয়ামী লীগ করে, নেতাকর্মী বা সমর্থন করে যদি বলছি, তাহলে এদের মানে এদের কি হবে? এরা কি আসলে কখন এদেরকে কি ক্ষমা চেয়ে আবার অন্য দল করতে হবে, নাকি তাদের রাজনীতি থেকে নির্বাসন নিতে হবে? পরিস্থিতি কোন দিকে? আমি একটা কথা বলি, এই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যারা 15 বছর ক্ষমতায় ছিল, এরা কেউ কেউ আওয়ামী লীগ ছিল, কিন্তু এদের চরিত্রের পরিবর্তন হয়ে গেছিল। এইটা পরে শেষ পর্যন্ত সবটাই হাইব্রিড আওয়ামী লীগেরা দখল করে ফেলছিল। দিস ইজ নট এটার পলিটিক্যাল পার্টির কোনো চরিত্র ছিল না। আচ্ছা, কাজে এজ এ ম্যান যারা ছিল, দে উইল নেভার কাম ব্যাক ইন পলিটিক্স। ওকে, কিন্তু আওয়ামী লীগের যে একটা রিয়েল পলিটিক্স যেটা ছিল, যেটাকে তারা অসম্মান করছে, নিগৃহীত করছে, সেই যে রিয়েল পলিটিক্স, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতি যতদিন থাকবে, বাঙালি জাতির সংখ্যা কত এখানে? 99%। আপনি কি আমার সাথে অস্বীকার করেন? না, 1% মাত্র আছে পাহাড়ি বা অন্য আদিবাসী। 99% যতদিন বাঙালি যতদিন থাকবে, অতদিন বাঙালি জাতীয়তাবাদের একটা পলিটিক্স থেকে যাবে। অতদিন মানুষের যে আওয়ামী লীগের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধ, পেটের ভাত, পরনের কাপড়, এটা থেকে যাবে। এইটার পক্ষে মানুষ
ওই যে আমি বলছি 10 বছরের মধ্যে কেউ আওয়ামী লীগের লিখতে পারবে না, লিখলে 10 বছর লাগবে, আমিই বলতেছি কথাটা। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে এবং একটা পর্যায়ে এসে মানুষ এটার পিছনে দাঁড়াবে, অনেক মানুষই দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষ করে লাস্ট একটা কথা, আজকে একটা জায়গায় খুব সুন্দর একজন সাধারণ মানুষ লিখেছেন, একসময় রাজনীতিতে শুনতাম যে অমুক গ্রামের অমুক করিম মাস্টার, এটা ইউপি চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক বা এই হোক, বা অমুক শিক্ষক, অমুক হাকিম শিক্ষক, হাকিম মাস্টার। এখন রাজনীতিতে দেখি অমুক ব্যারিস্টার, অমুক ব্যবসায়ী। মানে রাজনীতিবিদদের কাছে থাকবে ভবিষ্যতে, নাকি বিভিন্ন পেশার লোকদের এটা একটা ঢাল থাকবে? এই প্রশ্নটা এত একটা সুন্দর প্রশ্ন আপনি করছেন। আমরা সবাই সমান পাপী, এই কবিতার লাইনটা জানেন বোধহয়, আপন পাপের বাটখারা দিয়া ওপরের পাপ মাপি। এই মহাপাপটা আমরা সবাই করে গেছি, আমরা সব রাজনৈতিক দলে এই মহাপাপটা করে গেছি, কাউরে আলাদা করে দুষছেন না। কিন্তু হাসিনা শেষ পর্যন্ত এটাকে একদম বানায় ফেলছে, গুবলেট বানায় ফেলছে। কিন্তু যে মহাপাপীদেরকে রাজনীতি না প্রতিষ্ঠিত করার টাকায় পয়সায় অমুক অমুক সন্ত্রাসী এইটা শেখ হাসিনা বেশি করছে, কিন্তু আমরা সবাই পাপ করছি। কিন্তু এই রাজনীতিটা মানুষের যারা নেতা, সমাজকর্মী, পলিটিশিয়ান, পেটে মানুষের যে খেতের আইলে দিয়ে হাঁটে, মানুষের সাথে থাকে, স্কুলের হেডমাস্টার, কলেজের, এই যে সুন্দর মানুষ যাদেরকে দেখলে আমরা সেলামালকে দিয়ে দাঁড়ায় যাইতাম, সেই ভালো মানুষগুলা রাজনীতি আসুক। এই চোর চুট্টা বদমাইশ লুটেরা হাইজাকার এদের পলিটিক্স আমিও সমর্থন করি না ভাই, সমর্থন করেন না, শুধু এত বিরোধিতা করে আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আমরা মনে করি আমাদের সকলের বোধোদয় হবে। অনেক কথা হলো আপনার সাথে, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, কষ্ট করে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নাগরিক টেলিভিশন তার দর্শকদের পক্ষ থেকে। আমিও আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ওনাকে আমি স্মরণ করি অনেক শ্রদ্ধা করে, আমার আনিস ভাইকে। আমাদের নতুন বাংলাদেশ আমরা আবার নতুনভাবে আমরা দেখতে পারবো। পুরনো অতীতের সব কিছু ভুলে যাব। দস্যুপনা যারা করেছে, আমরা যারা কালো দুনিয়ার মানুষরা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, তারা রাজনীতিতে স্থান পাবে না। আর আজ এখানেই শেষ করছি আজকের বলার অনুষ্ঠান। দেখা হবে দর্শক আগামী কোনো অনুষ্ঠানে।